প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সংবাদে। সাথে আছি আমি নুসরাত জাহান কলি। ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে আগামী নির্বাচনে লড়ার চিন্তা করছে জামায়াত ইসলামী। এ লক্ষ্য সামনে রেখে দলটি ইতোমধ্যে বেশ কয়েকটি বৈঠক করেছে। বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা খুব একটা এগোবে না এমন ধারণা ইসলামী এই দলটির। তাই ভেতরে আতঙ্ক এবং আগামী নির্বাচনে জয়ী হতে ঐক্য গড়তে চাইছেন ইসলামী পন্থীদের সঙ্গে। বিস্তারিত প্রতিবেদনে। শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় 15.5 বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী। এই মুহূর্তে দলটি সারা দেশে ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত। তবে দীর্ঘদিনের ফেরারি অবস্থান থেকে হঠাৎ করে রাজনীতির সম্মুখভাগে আসা জামায়াতকে নিয়ে অনেকের মধ্যে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছে জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে দলটি ইতিমধ্যে অন্তত 5টি ইসলামী দল এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। জামায়াত সূত্র জানিয়েছে, বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা কম। এমনটা ধরে নিয়ে দলের নীতি নির্ধারণী নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য গড়তে চাইছেন, যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটির শীর্ষ নেতৃত্বের কিছু বক্তব্য তৎপরতায় কিছুটা সংশয় সন্দেহ তৈরি করেছে বিএনপিতে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন প্রশ্নে জামায়াতের সঙ্গে বিএনপির নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। দল দুটির সাম্প্রতিক তৎপরতা পর্যবেক্ষণ করে তারা জানান, এটি এখন অনেকটা স্পষ্ট যে বিএনপির সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়। এক্ষেত্রে জামায়াতের গতি কিছুটা ধীর। তারা দ্রুত নির্বাচন আয়োজনের চেয়ে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারকে বেশি প্রাধান্য দিচ্ছে। এজন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে আগ্রহী জামায়াতের নেতৃত্ব। দল দুটির এই ভিন্ন অবস্থান আগামী দিনের রাজনীতি ও নির্বাচনে প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিক বক্তব্যে এবং একটি ইংরেজি দৈনিক সাক্ষাৎকারে বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির কোনো জোট নেই। যদিও 2022 সালের ডিসেম্বরে 20 দলীয় জোট ভেঙে দেওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বিএনপি। এরপর 20 দলীয় জোটের দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন করলেও জামায়াতের সঙ্গে প্রকাশ্যে আর সম্পর্ক গড়েনি। তবে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে গত 26শে জুলাই বিএনপির মহাসচিব জামায়াতে ইসলামী সহ সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছিলেন, তাতে দল দুটির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। জামায়াত বিবৃতি দিয়ে বিএনপির আহ্বানে সাড়া দেয়। জামায়াতের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার কথায় জানা যায়, জামায়াতের নেতৃত্ব সংসদ নির্বাচন নিয়ে কখনোই অন্তর্বর্তী সরকারের ওপর কোনো চাপ তৈরি করতে চাইছে না। নাম প্রকাশ না করার শর্তে দলটির শীর্ষ পর্যায়ের একজন নেতা জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে 1 বছর সময় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে দলের নির্বাহী পরিষদে। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প পার করছে এক সংকটময় সময়। কথায় কথায় কারখানায় বিক্ষোভ, ধর্মঘট, আন্দোলন আর দাবি দেওয়ার কবলে পড়ে উৎপাদন ঝুঁকিতে পড়েছে শিল্প খাতটি। বিভিন্ন ইস্যুতে পোশাক শ্রমিকরা প্রতিবাদ করলেই বন্ধ রাখা হচ্ছে কারখানা। ফলে খারাপ বার্তা যাচ্ছে বহির্বিশ্বে। বিস্তারিত প্রতিবেদনে। দেশের পোশাক শিল্প কারখানাগুলোতে অস্থিরতা অব্যাহত রয়েছে। এর প্রভাবে ভারত সহ অন্যান্য দেশে বিদেশি ক্রেতারাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা। উদ্যোক্তারা বলছেন, সরকারের শত প্রচেষ্টার মধ্যেও শিল্পে স্থিতিশীলতা না ফেরায় এর পেছনে আন্তর্জাতিক চক্রের শিল্প ধ্বংসের ইন্ধন রয়েছে। আর্থিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খাতকে ধ্বংস করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে বিদেশি অদৃশ্য শক্তি টাকা ছিটিয়ে শিল্পাঞ্চলগুলোকে অস্থিতিশীল করার জন্য কলকাঠি নাড়ছেন পর্দার আড়াল থেকে।
জানা যায়, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই পুরো পোশাক খাত একটি খারাপ সময় পার করছে। কয়েক মাস আগে বেতন সহ সুযোগ সুবিধা বাড়ানোর পরও থেমে থেমে নানা দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে কর্মীদের একাংশ। এর ফলে সরকারের নানা প্রচেষ্টার পরও পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না। এমনকি সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দেওয়ার পরও থামছে না অস্থিরতা। উদ্যোক্তারা কেউ কেউ বলছেন, তাদের 25 থেকে 30% পর্যন্ত ক্রয়াদেশ কমে গেছে। বৈশ্বিক ক্রেতারা ভারতসহ অন্য দেশে তাদের ক্রয়াদেশ স্থানান্তর করেছে বলে জানা গেছে। পরিস্থিতি যখন ক্রমেই খারাপ হচ্ছে, তখন ভারতে পোশাকের ক্রয়াদেশ 12% বেড়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। বিভিন্ন সূত্র থেকে আরও জানা যায়, আগের সরকারের দলীয় সুবিধাভোগীদের একটি অংশ এর সঙ্গে জড়িত। পালিয়ে যাওয়া অনেক নেতা আবারও পোশাক শিল্পাঞ্চলে ফিরতে শুরু করেছেন। এ প্রসঙ্গে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, পোশাক শিল্পের চলমান অস্থিরতার ফলে লাভবান হচ্ছে প্রতিযোগী দেশ ভারত। সম্প্রতি ভারতে রপ্তানি বেড়েছে, আর দেশের কর্মসংস্থান কমছে। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বড় বড় পোশাক ব্যবসায় নজরদারিতে আনলেই এর প্রকৃত রহস্য বের হয়ে আসবে। এদিকে গতকালও অস্থিতিশীলতা তৈরির আশঙ্কায় সাভার, আশুলিয়া ও গাজীপুরের অন্তত 60টি কারখানা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে। বাধ্য হয়ে জরুরি বৈঠক করেন পোশাক শিল্প মালিকরা। এ সময় শ্রমিকরা তাদের 18 দফা দাবি জমা দিয়েছেন। এর মধ্যে মজুরি বোর্ড পুনরায় গঠন ও শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনরায় নির্ধারণ অন্যতম দাবি হিসেবে উঠে আসে। সামাজিক, অর্থনৈতিক সহ নানা খাতের বৈষম্য কমাতে পূর্ণ গণতান্ত্রিক সরকার প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, সংকটে নিমজ্জিত বেসরকারি খাতের হতাশা তাড়াতে ব্যবসায়ী সংগঠনগুলোর সংস্কার জরুরি। বিস্তারিত প্রতিবেদনে। 80-র দশকের শুরুর দিকে শিপিং ব্যবসার মাধ্যমে তার যাত্রা শুরু হয়। ব্যবসায়িক সফলতায় অতি দ্রুতই উঠে আসেন দেশের প্রথম সারিতে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি নির্বাচিত হন 2 দফায়। ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। সম্প্রতি তিনি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের বেসরকারি খাত, রাজনীতি, অর্থনীতি সহ নানা বিষয়ে কথা বলেছেন এই শিল্প উদ্যোক্তা। তার মতে, দেশের অর্থনীতির চালিকা শক্তি বেসরকারি খাত, এটি সবাই মুখেই বলে। কোনো উদ্যোক্তা যদি বিনিয়োগ করেন, সেটা আসার কথা নিজস্ব মূলধন কিংবা পুঁজিবাজার থেকে। একসময় আইসিবি ব্যবসায় মূলধনের 30% পর্যন্ত অর্থায়ন করত, সেটা এখন চলে গেছে ব্যাংকের কাছে। আবার ব্যাংকের সব ডিপোজিট স্বল্প মেয়াদী, কিন্তু বিনিয়োগ হয় দীর্ঘমেয়াদী। যখনই স্বল্প মেয়াদী ডিপোজিটের অধীনে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ঋণ দেওয়া হয়, তখন ব্যাংক বিপদে পড়ে। অনেক উদ্যোক্তা শিল্প গড়েছেন, কিন্তু মুনাফা করতে পারছেন না। ঋণ রিশিডিউল করা হয় বারবার। একটা পর্যায়ে খেলাপি হয়ে যায় ঋণ। সাবেক এই সভাপতি বলেন, বেসরকারি খাতের বেশিরভাগই সরকার নিয়ন্ত্রিত। সরকার পতনের আগেও বেসরকারি খাত ভালো ছিল না। বেসরকারি খাতের প্রতি অন্তর্বর্তী সরকারের কোনো মনোযোগও দেখা যাচ্ছে না। শিল্পাঞ্চলে চলমান অস্থিরতার বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, গত 15 বছরে এ খাতে উৎপাদনশীলতা কমতে শুরু করে, যা গত 5 বছরে আরও কমে গেছে। উল্টো বেড়েছে বিশৃঙ্খলা ও শ্রমিক অসন্তোষ, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে অর্থনীতিতে। তাই যে কোনো মূল্যে এই পরিস্থিতির সমাধান করতে হবে। মনোবল ফিরিয়ে বেসরকারি খাতকে চাঙ্গা করতে হবে। এই শিল্প উদ্যোক্তা বলেন, সব খাতে বৈষম্য কমাতে দরকার পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সমাজ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। ব্যবসায়ী সংগঠনগুলোর সংস্কারের জন্য বেসরকারি খাতের সংগঠনগুলোকে দলীয় লেজুর বৃত্তি থেকে বের করে আনারও কথা বলেছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে পুনরায় গঠন করা হয়। এগুলো সহ মোট 11টি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন করে গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নামে বেনামে এসব ব্যাংকগুলো থেকে বিপুল অঙ্কের ঋণ পাচারের অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন সংস্থা। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে।
ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়। এগুলো সহ মোট 11টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নামে বেনামে ব্যাংকগুলো থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে পাচারের অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন সংস্থা। নামে বেনামে টাকা বের করে নেয়ায় তীব্র তারল্য সংকট তৈরি হয়েছে ব্যাংকগুলোতে। সংকটে থাকা ব্যাংকগুলো তুলনামূলক ভালো ব্যাংক থেকে অর্থ ধার করতে পারবে, যাদের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো কি পরিমাণ তারল্য সহায়তা নিতে পারবে তাও ঠিক করে দেবে নিয়ন্ত্রণ সংস্থা। প্রাথমিকভাবে সমস্যায় থাকা এমন 5টি ব্যাংকের সঙ্গে ঋণ গ্যারান্টি চুক্তি সই করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যাংক আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে নির্ধারিত মেয়াদে বিশেষ ধার পাবে। চুক্তিতে সই করা ব্যাংকগুলো হলো বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এর মধ্যে রোববার 4 ব্যাংকের সঙ্গে চুক্তি করে আর গত বৃহস্পতিবার চুক্তি করেছিল ন্যাশনাল ব্যাংকের সঙ্গে। যদিও এখন পর্যন্ত বিশেষ ধার চেয়ে 8 ব্যাংক চিঠি দিয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের সিআরআর ও এসএলআর রাখতে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাবেও ঘাটতি তৈরি হয়েছিল। ঋণাত্মক হলেও লেনদেন অব্যাহত রাখার সুযোগ দিয়েছিলেন সাবেক পলাতক গভর্নর আব্দুর রউফ তালুকদার। টাকা ছাপিয়ে দেওয়া সেই বিশেষ সুবিধা এখন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কোনো ব্যাংক সংকটে পড়লে সাধারণভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ ধার দেওয়া হয়। তবে বাংলাদেশ ব্যাংক ধার দেওয়া মানে সরাসরি টাকা ছাপানোর মতো। এতে মুদ্রা সরবরাহ বেড়ে মূল্যস্ফীতির ওপর চাপ পড়ে। এমনিতেই এখন উচ্চ মূল্যস্ফীতি, যে কারণে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি টাকা না দিয়ে অন্য ব্যাংক থেকে ধারের ব্যবস্থা করছে। এর মানে বাজারের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাবে, ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি প্রভাব পড়বে না। আর কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি মানে হলো কোনো কারণে এসব ব্যাংক ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক ওই টাকা দেবে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে 5 আগস্ট পতনের আগে আওয়ামী লীগ সরকার অনেকদিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল। এ কারণে ব্যাংক বন্ধ ছিল। আবার অন্তর্বর্তী সরকার নিয়ে নানামুখী গুজবের কারণে মানুষের হাতে টাকা রাখার প্রবণতা বেড়েছিল। তবে এখন আবার ব্যাংকে টাকা জমার পরিমাণ বাড়ছে। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান মাঠে ও মাঠের বাইরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরেননি সাবেক এই সংসদ সদস্য। তার বিরুদ্ধে ঝুলছে হত্যা মামলা। এরই মধ্যে শেয়ার লেনদেন কারসাজির অভিযোগে সাকিবকে করা হয়েছে 50 লাখ টাকা জরিমানা। বিস্তারিত মঈক ইসলামের প্রতিবেদনে। সাকিব আল হাসান খেলার মাঠে যার নামের সঙ্গে যোগ হয় বিশ্বসেরার তকমা। বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় মাঠে ও মাঠের বাইরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন। তবে সব সমালোচনা পেছনে ফেলে খেলাসহ বিনিয়োগ ও ব্যবসার মাধ্যমে কর্পোরেট জগতে নিজের বড় পরিসর করেছেন সাকিব। যে সাকিবের কারসাজিতে মাঠে নাস্তানাবুদ হয় প্রতিপক্ষ, এবার সেই সাকিবকে জরিমানা করা হলো কারসাজির জন্য। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান। তার বিরুদ্ধে ঝুলছে হত্যা মামলা। এরই মধ্যে শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে 923তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি আরও জানায়, সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরুকে 25 লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লাখ, মোনার্ক মার্টকে 1 লাখ, আবুল কালাম মতবরকে
10 লাখ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিকে 1 লাখ এবং জাহেদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতার আন্দোলনে নিহত এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হওয়া সাবেক এই সংসদ সদস্যের ক্রিকেট ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে রয়েছেন অলরাউন্ডার সাকিব। তবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন কিনা এমন প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস আশ্বস্ত করে বলেছেন, সাকিবকে অযথা হেনস্থা করা হবে না। আগামী মাসে ঘরের মাঠে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই লড়াই নিয়ে এখন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জুলাই গণ অভ্যুত্থানের পর এটিই হবে বাংলাদেশের মাঠে প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজ। আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.কালেরকণ্ঠ.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com কালের কণ্ঠ এবং facebook.com/কালের কণ্ঠ ডিজিটাল। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।